প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? জানি করোনা ভাইরাসের এই কঠিন সময়ে নিরাপদে থাকার চেষ্টা করছো। আশা করছি তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো, নিজের এবং পরিবারের সুস্বাস্থ্যের দিকে নজর রাখছো। তাহলেই কিন্তু দেখা যাবে যে করোনা ভাইরাসের এই যে কঠিন সময়টা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ধীরে ধীরে আমরা এটাকে অতিক্রম করতে পারবো, বাংলাদেশকে সুস্থভাবে আমরা পাবো। আবারও আনন্দমোহন কলেজের মুখরিত কলেজ ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে। এভাবে হয়তো অনলাইনে আর ক্লাস নিতে হবে না। আশা করছি ভালো আছো তোমরা। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দমোহন কলেজের দর্শন বিভাগের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আজ আমরা স্নাতকোত্তর শ্রেণীর প্রয়োগবাদ এবং মানবতাবাদ এই কোর্সটি নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি নরেন সামান্তা সৌমি, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আমরা স্নাতকোত্তর পর্যায়ে এর আগে কিন্তু মানবতাবাদ নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। আজ আমরা প্রয়োগবাদ নিয়ে আলোচনা করব এবং একজন খুব গুরুত্বপূর্ণ প্রয়োগবাদী দার্শনিক আছেন উইলিয়াম জেমস। তার যে প্রয়োগবাদ আছে, তার প্রয়োগবাদের একটি বিশেষ দিক হচ্ছে মৌলিক অভিজ্ঞতাবাদ। সেটি নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তো প্রথমেই বলা দরকার যে প্রয়োগবাদটা কি। প্রয়োগবাদের ইংরেজি শব্দ হচ্ছে প্র্যাগম্যাটিজম। আর প্র্যাগম্যাটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ প্র্যাগমা থেকে, যার অর্থ হচ্ছে অ্যাকশন বা উপযোগিতা, কিংবা আমরা আবার বলতে পারি এটাকে কার্যকারিতা। তো উপযোগিতা এবং কার্যকারিতার সাথে প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদের সম্পর্ক আসলে কোথায়, সেটি যখন আমরা বলবো তখনই তোমরা কিছুটা বুঝতে পারবে। সেটি হচ্ছে যে আমরা কোনো কিছুর সত্যতা বা কোনো কিছুকে গ্রহণযোগ্য হিসেবে কখন গ্রহণ করব, সেটার সাথে কিন্তু প্রয়োগবাদের একটা সম্পর্ক আছে। প্রয়োগবাদ মনে করছে যে বাস্তব জীবনের সাথে যেটা সঙ্গতিপূর্ণ হবে, যেটার প্রয়োজন হবে, সেটি হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য। সেটি অর্থাৎ যেটির প্রয়োগযোগ্যতা আছে, যেটি প্রয়োগযোগ্য, বাস্তব ব্যবহার উপযোগিতা আছে কিংবা কার্যকারিতা আছে, সেটি হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য, সেটি হচ্ছে সত্য। অর্থাৎ সত্যকেও কিন্তু তারা সত্য সম্পর্কে আমাদের যে একটা ধারণা আছে বা সচরাচরভাবে আমরা যে ধারণাটি করে থাকি, সত্য পরিবর্তনযোগ্য নয় এবং এটি কোনো বস্তু বা কোনো বিষয়ের উপরে নির্ভরশীল না, সেটা কিন্তু প্রয়োগবাদ মনে করছে না। তারা কিন্তু সত্যকে গ্রহণ করছে এমনভাবে যে যে জিনিসটার প্রয়োগযোগ্যতা থাকবে অর্থাৎ কার্যকারিতা থাকবে, সেটাই হচ্ছে সত্য হিসেবে তারা গ্রহণ করছে। এবং উইলিয়াম জেমস সেই প্রয়োগবাদী তত্ত্বের একজন খুব গুরুত্বপূর্ণ দার্শনিক। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন দার্শনিক আছেন যারা প্রয়োগবাদকে ব্যাখ্যা করেছেন, যেমন সি স্পার্স, তারপরে হচ্ছে উইলিয়াম জেমস। তো এই দার্শনিকরা, শিলার, তারা কিন্তু প্রয়োগবাদকে ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন। তো আজ আমরা উইলিয়াম জেমসের যে প্রয়োগবাদ আছে সেটি নিয়ে আলোচনা করব। উইলিয়াম জেমস কিন্তু একজন মার্কিন দার্শনিক ছিলেন এবং মোটামুটি খুব একটা সমৃদ্ধ পরিবারেই তার জন্মগ্রহণ হয়েছিল। তিনি তার জন্মের যে সালটা আছে, ব্যাপ্তিটা হচ্ছে 1842 থেকে 1910 পর্যন্ত, এই সময়কালের মধ্যে তিনি বেঁচে ছিলেন। তো তিনি কিন্তু প্রয়োগবাদকে ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন। তো তার যে প্রয়োগবাদ আছে সেটি যখন আমরা দেখতে যাই তখন তার মধ্যে কিন্তু আমরা, যেহেতু তিনি সাইকোলজি নিয়েও পড়াশোনা করেছিলেন এবং একটা পর্যায়ে কিন্তু তার দেখা গিয়েছিল আর্টিস্ট হওয়ার খুব ইচ্ছা ছিল। তো চিত্রকলার ব্যাপারে তার আগ্রহ থাকার কারণে এই বিষয়ে তিনি পড়াশোনা করার চেষ্টা করেছেন, কাজ করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তিনি সেদিকে আর আগ্রহ পাননি। যেহেতু তিনি খুব সমৃদ্ধশালী একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবার খুব আগ্রহ ছিল তিনি বিজ্ঞান এবং দর্শন নিয়ে পড়বেন, এবং তিনি যখন বিজ্ঞান, দর্শন, মনোবিদ্যা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগ্রহ প্রকাশ করেন, পড়াশোনা করেন, কাজ করেন, তারপরেও কিন্তু তিনি চিত্রকলার উপরে পড়াশোনা করার চেষ্টা করেছেন, কাজ করার চেষ্টা করেছেন, যদিও সেদিকে তিনি খুব একটা আগাতে পারেননি, ফলে সেদিক তিনি বন্ধ করে দেন পরবর্তীতে। তো তিনি কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে, মনোদর্শনের, তারপরে হচ্ছে গিয়ে প্রয়োগবাদ, মৌলিক অভিজ্ঞতাবাদ, সত্য সম্পর্কে তার বিভিন্ন ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আমরা বলি তাহলে দ্য উইল টু বিলিভ ডক্ট্রিন, তারপরে আমরা পাই দ্য প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ,
তারপরে এছাড়াও আমরা যে বিষয়গুলো পাই সেটি হচ্ছে রেডিক্যাল ইম্পিরিসিজম, অর্থাৎ ওই যে মৌলিক অভিজ্ঞতাবাদ তার। তো এই বিষয়গুলোর ভিতরে কিন্তু তার দর্শনকে আমরা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। যদিও মনোবিজ্ঞানে তিনি অতটি প্রভাব বিস্তার হয়তো করেননি, কিন্তু দর্শনের আলোচনায় আমরা তাকে খুব গুরুত্বপূর্ণ দার্শনিক হিসাবে পাই প্রয়োগবাদী আলোচনাগুলোর মধ্যে। তো উইলিয়াম জেমসের যে প্রয়োগবাদ আছে তার মধ্যে মৌলিক অভিজ্ঞতাবাদ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অভিজ্ঞতাবাদের সাথে মৌলিক অভিজ্ঞতাবাদের পার্থক্যের জায়গা কোনটা? অভিজ্ঞতাবাদ কিন্তু আমাদের প্রত্যক্ষণকে খুব গুরুত্ব দেয়, অর্থাৎ আমরা যা দেখি, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে প্রত্যক্ষণগুলো পাই সেই প্রত্যক্ষণগুলোকে কিন্তু প্রয়োগবাদ দুঃখিত অভিজ্ঞতাবাদ কিন্তু খুব গুরুত্ব দেয়। তারা বলে যে এই আমাদের কোনো কিছুই আগের থেকেই করা না, বরং আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন নতুন বিষয়গুলো শিখি, জানতে পারি। তো এই অভিজ্ঞতাগুলো আমরা আমাদের প্রত্যক্ষণের মাধ্যমে পাই। আমাদের পঞ্চ ইন্দ্রিয় এখানে আমাদেরকে সহযোগিতা করে। তো মৌলিক অভিজ্ঞতাবাদের ক্ষেত্রটা হচ্ছে এখানে উইলিয়াম জেমস কিন্তু শুধুমাত্র প্রত্যক্ষণকে গুরুত্ব দিচ্ছেন না, তিনি প্রত্যক্ষণের পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে সেগুলোকে কিন্তু অভিজ্ঞতার ভিতরে আনছেন। যেমন তিনি বলছেন যে আমাদের যে নানান রকমের অনুভূতি আছে, যেমন আমরা যখন ভয় পাই, ভয়ের অনুভূতি আছে, কোনো বিষয় সম্পর্কে আমরা যখন কোনো কিছু ধারণা করি সেই ধারণাগুলো, তারপরে হচ্ছে আমরা যখন আমাদের বিভিন্ন অনুভূতিগুলো প্রকাশ করি সেই অনুভূতিগুলো, সেই ধারণাগুলো এবং প্রত্যক্ষণ, এই সব কিছুই কিন্তু অভিজ্ঞতাবাদের ভিতরে আসবে। তো মৌলিক অভিজ্ঞতাবাদের এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে মৌলিক অভিজ্ঞতাবাদ বলছে যে আমাদের যে অভিজ্ঞতাগুলো হয় সে অভিজ্ঞতাগুলো কিন্তু খুব খণ্ড খণ্ড থাকে। খণ্ড খণ্ড হলেও এই অভিজ্ঞতাগুলোর ভিতরে একটা নিরবিচ্ছিন্নতা আছে। নিরবিচ্ছিন্নতা কেমন? ধরো তুমি একটা জিনিস দেখছো, ধরো মনে করো তুমি হচ্ছে গিয়ে একটা শপিং মলে গিয়ে তুমি একটা কোনো কিছু কিনতে চাও। তো শপিং মলে যাওয়ার মধ্য থেকে তোমার ভিতরে কিন্তু অনেকগুলো অভিজ্ঞতার সঞ্চার হবে। ধরো তুমি যদি তোমার পঞ্চ ইন্দ্রিয়ের কথাই বলে থাকো, তাহলেও কিন্তু তুমি দেখবে যে তুমি রিক্সায় করে যাচ্ছ, রিক্সায় করে যেতে যেতে কিন্তু তোমার অনেকগুলো অভিজ্ঞতা হচ্ছে। তুমি শপিং মলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেকগুলো দৃশ্য তুমি দেখতে পাচ্ছ। শপিং মলে যাচ্ছ, ধরো তুমি যেই জিনিসটি কিনবে সেই দোকানে তুমি যাচ্ছ, যাওয়ার পরে কি করছো, যেই জিনিসটি তুমি কিনতে চাচ্ছ সেই জিনিসটি ধরে দেখছো, সেই জিনিসটা কেমন, তার আকৃতি কেমন, বা জিনিসটা ভালো কি মন্দ সব কিছু তুমি দেখছো। তো এই যে ধাপে ধাপে তুমি যখন শপিং মলে যাওয়া শুরু করেছো তখন থেকে জিনিসটি কেনা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমার একটা একটা করে অভিজ্ঞতা হচ্ছে। বিভিন্ন রকমের অভিজ্ঞতার ধরনগুলো আলাদা, কিন্তু অভিজ্ঞতার ভিতর দিয়ে কিন্তু তুমি যাচ্ছ। এমন কিন্তু না যে তুমি অভিজ্ঞতা থেকে বাইরে চলে যেতে পারছো। এমনকি এই যে তুমি ক্লাসটা দেখছো বা আমি ক্লাসটা নিচ্ছি, এটাও কিন্তু তোমার অভিজ্ঞতার একটা ভিতরে পড়ছে, বাইরে কিন্তু না। ফলে দেখা যাচ্ছে উইলিয়াম জেমস বলতে চাচ্ছেন যে আমাদের অভিজ্ঞতাগুলো কিন্তু খণ্ড খণ্ড অনেকগুলো অভিজ্ঞতার একটা ধারাবাহিকতা, বিচ্ছিন্ন না। কিন্তু এমন কিন্তু না যে তুমি ভাবলে যে তুমি শপিং মলে গিয়ে একটা হয়তো পানির একটা মগ কিনবে, পানি খাবার একটা মগ কিনবে তুমি। তো এই যে শপিং মলে যাওয়ার আগে তুমি রিক্সায় উঠলে, তার পরের অভিজ্ঞতা কিন্তু এটা না যে তুমি মগটা হাতে নিয়ে বাসায় আসছো, এটা কিন্তু তার পরের অভিজ্ঞতা না। এর মধ্যেও কিন্তু একটা অনেকগুলো খণ্ড খণ্ড অভিজ্ঞতা আছে। তুমি রিক্সায় উঠেছো, রিক্সাটা যাচ্ছে, তুমি শপিং মলে প্রবেশ করছো, তুমি কয়েকটা দোকান ঘুরছো, কয়েকটা দোকানে ঘুরে একটা নির্দিষ্ট দোকান থেকে তুমি হয়তো জিনিসটা পছন্দ করলে, 5-6টা জিনিসের ভিতর থেকে পছন্দ করলে, পছন্দ করার পরে জিনিসটা তুমি যখন কিনছো তখন যে তার ক্রয় মূল্য আছে সেই মূল্যটা তুমি পরিশোধ করছো, তারপরে কিন্তু তুমি আবার ফিরতে আরেকটা রিক্সা নিয়ে হয়তো মগটার সাথে নিয়ে তুমি বাসায় ফিরছো। অর্থাৎ দেখা যাচ্ছে তোমার যে অভিজ্ঞতাগুলো এটা নিরবিচ্ছিন্ন, একটা অভিজ্ঞতা আরেকটা অভিজ্ঞতার সাথে এক সূত্রে গাঁথা, এবং এই অভিজ্ঞতাগুলো ধারাবাহিকভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং নিরবিচ্ছিন্নভাবে আছে। এটা হচ্ছে গিয়ে মৌলিক অভিজ্ঞতাবাদের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আরেকটা বিষয় হচ্ছে যে জ্ঞানের সাথে অভিজ্ঞতার একটা সম্পর্ক আছে। আমরা কোনো কিছুই জ্ঞান অর্জন করতে পারি না কোনো বিষয় সম্পর্কে যেটা আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই। তো মৌলিক অভিজ্ঞতার বিষয়ে উইলিয়াম জেমস যে কথাটা তিনি বলতে চান, তিনি বলেন যে যা কিছু আমাদের অভিজ্ঞতার মধ্যে, যদি কোনো কিছুকে আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে না পাই
তাহলে সেটা মৌলিক অভিজ্ঞতাবাদ গ্রহণ করবে না। আবার এমন কিছুও বাদ থাকবে না যেটা আমাদের অভিজ্ঞতার মধ্যে পাই কিন্তু মৌলিক অভিজ্ঞতাবাদ গ্রহণ করছে না। অর্থাৎ মোট কথা হচ্ছে যা কিছু আমাদের অভিজ্ঞতার মধ্যে আমরা পাই সবকিছু মৌলিক অভিজ্ঞতাবাদ কিন্তু গ্রহণ করছে বা নিচ্ছে, আর যা কিছু আমাদের অভিজ্ঞতার মধ্যে আমরা পাই না সেটাকে মৌলিক অভিজ্ঞতাবাদ গ্রহণ করছে না। যে অভিজ্ঞতার মধ্যে পাওয়া যদি যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর যদি অভিজ্ঞতার মধ্যে আমরা না পাই তাহলে সেটাকে গ্রহণযোগ্য বলা যাবে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলো কিন্তু আত্মগত। অর্থাৎ আত্মগত কেন? আত্মগত এই কারণে যে আমরা যখন কোনো একটা অভিজ্ঞতা পাচ্ছি সেই অভিজ্ঞতাটা আমি পাচ্ছি। ধরো তুমি যখন ক্লাস লেকচারটা শুনছো তখন ক্লাস লেকচারটা তো তুমি শুনছো, অর্থাৎ অভিজ্ঞতাটা তোমার হচ্ছে। তোমার পাশের রুমে যদি আরেকজন বসে থাকে অভিজ্ঞতাটা কিন্তু তার হচ্ছে না, তোমার হচ্ছে। অর্থাৎ অভিজ্ঞতাগুলো হচ্ছে আত্মগত। তুমি যখন অভিজ্ঞতা কোনো কিছুর ভিতর দিয়ে যাচ্ছ, যেহেতু আমি মগ কেনার যে উদাহরণটা দিলাম সেই অভিজ্ঞতাটাগুলো যে যাওয়া পর্যন্ত গিয়ে ক্রয় করা পর্যন্ত পুরো অভিজ্ঞতাগুলো কিন্তু আসলে তোমার হচ্ছে। ফলে এটি কিন্তু অভিজ্ঞতাগুলো হচ্ছে আত্মগত। আরেকটা বিষয় হচ্ছে অভিজ্ঞতাগুলোর বিচারের ক্ষেত্রে বা আমরা বলি যে ধরো কোনো একটা মৌলিক অভিজ্ঞতাবাদ যেটা বলতে চাচ্ছি যে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে আমরা যখন অভিজ্ঞতা পাই সেটা তো একটা অভিজ্ঞতা হচ্ছে আমার। আবার একটা বিষয় বা বস্তুর সাথে আরেকটা বিষয় বা বস্তুর যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাও কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যমে পেয়ে থাকি। এখানে তোমার এবং তুমি যেই দোকানটি থেকে গিয়ে মগ ক্রয় করছো সেই দোকানটির মধ্যে দুটো বিষয়ের মধ্যে আমি যদি কোনো সম্পর্ক বা সংযোগ স্থাপন করার চেষ্টা করি সেটার মধ্যে কিন্তু সেই সম্পর্কটাও কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাবো। যদি অভিজ্ঞতাটা না থাকে তাহলে সেই দোকানের সাথে তোমার সম্পর্ক আছে কি না বা ওই দোকান থেকে তুমি ক্রয় করছো কিভাবে ওই দোকানটার সাথে তোমার লিঙ্ক আমি কিন্তু করতে পারবো না। লিঙ্কটা তখনই করতে পারবো যখন আমি অভিজ্ঞতাগুলোর নিরবিচ্ছিন্নতাটাকে বুঝতে পারবো। যখন এই অভিজ্ঞতাগুলোর নিরবিচ্ছিন্নতাটাকে বুঝতে পেরে আমি দেখবো যে হ্যাঁ তুমি যাচ্ছ এবং যাবার পরে তুমি সেই দোকান থেকে জিনিসটা ক্রয় করছো, তখনই তোমার সাথে সেই দোকানের একটা সংযোগ আমি স্থাপন করতে পারবো। অর্থাৎ একটা বিষয় বা বস্তুর সাথে আরেকটা বিষয় বা বস্তুর যে সম্পর্ক আছে সেই সম্পর্কটি বুঝতে গেলেও আসলে অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে মৌলিক অভিজ্ঞতাবাদ জেমসের যে আলোচনা সেটি কিন্তু তার জ্ঞানবিদ্যা বা তার অধিবিদ্যা এই আলোচনাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ তিনি যে তাহলে দেখা যাচ্ছে তিনি তার যে মৌলিক অভিজ্ঞতাবাদ আছে সেখানেও কিন্তু তিনি বলতে চাচ্ছেন যে অভিজ্ঞতাগুলো মূলত নিরবিচ্ছিন্ন একটা ব্যাপার, খণ্ড খণ্ড অসংখ্য অভিজ্ঞতা থাকে এবং এই অসংখ্য অভিজ্ঞতাগুলো একটি আমাদেরকে একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে এই অভিজ্ঞতাগুলোর কিন্তু একটা সার্বিকতা আছে। অর্থাৎ আমাদের জীবনের যে অসংখ্য অভিজ্ঞতা আছে ধারাবাহিকভাবে এই অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়ে আমরা যেতে থাকি, এই অভিজ্ঞতাগুলোর ভিতরে কিন্তু একটা নিরবিচ্ছিন্নতা আছে বা একটা নিরবিচ্ছিন্নতা যেমন আছে ঠিক তেমনি এদের মধ্যে আমরা একটা সার্বিকতা পাই। তো এই যে সার্বিকতা নিরবিচ্ছিন্নতা এই সার্বিকতাটাকে কখনো আমরা সেভাবে বুঝতে পারি না বা সেভাবে আমরা কখনো একসাথে করে হয়তো দেখতে পারি না, কিন্তু এই সার্বিকতাটা আছে। আরেকটা বিষয় হচ্ছে তারপরে হচ্ছে যে নিরবিচ্ছিন্নতার ব্যাপার তো আছে এবং বস্তু বা বিষয় এগুলো একটার সাথে আরেকটার সম্পর্ককে বুঝতে গেলেও আমাদের অভিজ্ঞতাবাদের মধ্য দিয়ে বুঝতে হবে। সে অভিজ্ঞতা যদি আমার না থাকে তাহলে সেই বস্তু বা বিষয়ের সম্পর্কগুলোকেও আমরা আসলে বুঝতে পারবো না। তারপরে তিনি যেটা বলছেন যে আরেকটা বিষয় যে যা কিছু আমাদের প্রত্যক্ষণের মধ্যে আছে সব কিছুই অভিজ্ঞতার মধ্যে থাকবে, অভিজ্ঞতাবাদ গ্রহণ করবে, বা যা কিছু আমাদের প্রত্যক্ষের মধ্যে নাই তা কিছু অভিজ্ঞতাবাদ কিন্তু গ্রহণ করবে না। তাহলে এই যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি আমরা আরেকটু সংক্ষেপে বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে উইলিয়াম জেমসের যে প্রয়োগবাদ আছে উইলিয়াম জেমসের প্রয়োগবাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৌলিক অভিজ্ঞতাবাদ। তার খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সত্য সম্পর্কে আলোচনা।
সত্য সম্পর্কে আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণভাবে যে আলোচনা করেছি সেই আলোচনাকে তিনি গ্রহণ করেননি। তিনি বলছেন যে সত্য হচ্ছে সেটাই যা সময়ের সাথে সাথে আমাদের সাথে কাজে লাগে। অর্থাৎ আজকে যে বিষয়টা সত্য হিসেবে আমি গ্রহণ করছি, আগামীকালকেও যে সে সত্যের মানে সেটাই থাকবে তা নয়, বরং আজকের জন্য যেটা কার্যকরী সেটাই গ্রহণযোগ্য, সেটাই সত্য হিসেবে আমি গ্রহণ করব। আবার পরবর্তীতে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সত্যকে আবার আমার গ্রহণ করতে হবে। আবার বিষয় হচ্ছে যে এক্ষেত্রে তিনি তার মৌলিক অভিজ্ঞতাবাদের ক্ষেত্রে অভিজ্ঞতাগুলোর একটা তিনি বলতে চাইছেন যে অভিজ্ঞতা মানে শুধু প্রত্যক্ষণ নয়, বরং এর সাথে আমাদের বিভিন্ন রকমের অনুভূতি, আমাদের ধারণা, এগুলো হচ্ছে অভিজ্ঞতার মধ্যে থাকবে। আরেকটা হচ্ছে যে অভিজ্ঞতাগুলো একটা ধারাবাহিক ব্যাপার। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধারণাগুলোকে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি বা আমাদের যে অভিজ্ঞতা আছে এগুলোর একত্রিত হয়ে একটা ধারাবাহিকভাবে চলতে থাকে, যা পরিবর্তনশীল। বিভিন্ন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে অভিজ্ঞতাগুলো আমাদের, এবং এই অভিজ্ঞতাগুলো নিরবিচ্ছিন্নতার কারণে এর একটা সার্বিকতা আছে, এবং অভিজ্ঞতাবাদকে বুঝতে গেলে আমাদের সেই সার্বিকতাটাকে বুঝতে হবে। এবং একটা বস্তু বা বিষয়ের সাথে আরেকটা বস্তু বা বিষয়ের সম্পর্ককে বুঝতে গেলেও আমাদের আসলে অভিজ্ঞতাকে বুঝতে হবে। ফলে এটা হচ্ছে গিয়ে উইলিয়াম জেমসের মৌলিক অভিজ্ঞতাবাদের বৈশিষ্ট্য, যে তিনি অভিজ্ঞতাকে স্থির কোনো বিষয় হিসেবে গ্রহণ করেননি, স্থবির হিসেবে গ্রহণ করেননি। তিনি অভিজ্ঞতাটিকে গ্রহণ করেছেন বা ব্যাখ্যা করেছেন নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতার মাধ্যমে, এবং আমাদের অনুভূতিগুলো, আমাদের ধারণাগুলোকেও অভিজ্ঞতার ভিতরে এনেছেন এবং সার্বিকতার কথা বলেছেন। এবং আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা যদি কোনো কিছুর সম্পর্কে জ্ঞান পেতে চাই, তাহলে অবশ্যই সেটা আমাদের অভিজ্ঞতার মধ্যেই থাকতে হবে। এমন না যে আমি একটা কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই কিন্তু তা আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই, তাহলে কিন্তু হবে না। তাহলে এটাই হচ্ছে গিয়ে উইলিয়াম জেমসের মৌলিক অভিজ্ঞতাবাদের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের পরবর্তী লেকচারে উইলিয়াম জেমসের সত্য সম্পর্কেও যে মত আছে, যে ধারণা আছে, ব্যাখ্যা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদেরকে অনেক ধন্যবাদ লেকচার শোনার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর আসলে আমরা অপেক্ষা করছি যে কবে করোনা ভাইরাসের এই কঠিন সময়টা পার হবে। আনন্দমোহন কলেজে সরাসরি ক্লাস অনেক দিন ধরে নিতে পারছি না, ছাত্রছাত্রীদের সাথে অনেক দিন ধরে দেখা হচ্ছে না। তো তোমাদের সবার সাথে দেখা হবে, খুব সুন্দর একটা ক্যাম্পাসে আবার আমরা একসাথে ক্লাসে থাকবো, সরাসরি দেখা হবে, কথা হবে, সেই অপেক্ষাতে আছি। আমার মতো হয়তো তোমরাও অপেক্ষায় আছো যে কবে কলেজে যাবে, ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, সবার সাথে দেখা হবে। তো এই অপেক্ষাগুলোর অবসানটা আসলে অনেকাংশে আমাদের উপরেই নির্ভর করে। তো কারণ আমরা কতটুকু প্রতিরোধ করতে পারছি, প্রতিরোধ ব্যবস্থা যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে হয়তো এই অপেক্ষার সময়টা একটু কমবে। তারপরও আমরা আশা করছি চিরেই হয়তো দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।